আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর উপনিষদ, পুরাণ এবং সংস্কৃত সাহিত্যের দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন এবং এই সমস্ত সাহিত্যের প্রতি তিনি আকৃষ্ট ছিলেন। তাকে অনুসরণ করে তিনি বিভিন্ন সময় নাটক, প্রবন্ধ, কবিতা রচনা করেছেন। এরকমই কালিদাসের লেখা মেঘদূত কাব্য অবলম্বনে তার মেঘদূত প্রবন্ধ আজকে আমরা আলোচনা করব। সঙ্গে থাকো। রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘদূত প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল তার প্রাচীন সাহিত্য গ্রন্থে 1298 বঙ্গাব্দে। মূলত যে বাংলা সাহিত্যের চিরাচরিত সমালোচনার রীতি বা পদ্ধতি যে ছিল, সেই বিষয়কে তিনি বিচার না করে ভারতীয় পুরাণের ভাব এবং বিষয়কে নতুনভাবে অর্থাৎ অভিনবভাবে তার সাহিত্যে যে পুনর্মূল্যায়ন করলেন তার বিভিন্ন প্রবন্ধে। এর ফলে কি হলো, যে গতানুগতিক ধারার বাইরে এসে সমালোচনা সাহিত্যের একটা নতুন আঙ্গিক, একটা নতুন পদ্ধতি আবিষ্কৃত হলো, নতুন একটা পথ তিনি খুলে দিলেন, যেটাকে বলা হলো এ ক্রিয়েশন উইদিন আ ক্রিয়েশন। অতএব এই সৃষ্টিকে আবার নতুনভাবে, নবভাবে সৃষ্টি করে নতুন আলোকে তাকে তুলে ধরা। এই প্রাচীন সাহিত্য গ্রন্থে দেখব যে সম্পূর্ণই সংস্কৃত সাহিত্য বা প্রাচীন সাহিত্য অনুসরণে প্রায় 7টি প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে অন্যতম হলো রামায়ণ, মেঘদূত, কুমার সম্ভব, শকুন্তলা, কাদম্বরী, কাব্যের উপেক্ষিতা ইত্যাদি। এখন প্রাচীন কবি ও মনীষীদের এই যে শাশ্বত সৃষ্টিকে একালের কবি ধ্যানে এবং কল্পনার রসমাধুর্যে অপূরূপ করে তুলেছেন, তাকে সৃষ্টি করেছেন নতুনভাবে। তাহলে তার এই প্রবন্ধ সাহিত্যের মধ্যে পুরাণের প্রতি যেমন একটা ভালো লাগা, আকর্ষণ আছে, তেমনি করে আধুনিক যুগের উপযোগী করে তাকে পাঠকের কাছে নতুনভাবে পরিবেশন করলেন। এবং তার কাব্য, তার সমালোচনা সাহিত্য হলেও তার এই প্রবন্ধগুলি জানি নতুনভাবে বা মৌলিক সাহিত্যের দাবি করতেই পারে। প্রখ্যাত আলঙ্কারিক অতুল চন্দ্রগুপ্ত এই প্রাবন্ধিক বা সমালোচনা সাহিত্যিক হিসেবে রবীন্দ্রনাথের মূল্যায়ন প্রসঙ্গে বললেন, রবীন্দ্রনাথের প্রবন্ধ মহাকবির হাতের প্রবন্ধ। এ কথা আমাদের কাছে যথার্থভাবেই মনে হয়। তাহলে আমাদের এখন কিছুটা দেখবার বিষয় আছে যে এই মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যের বিষয়বস্তুই বা কি। আমরা জানি যে মেঘদূত একটি রোমান্টিক খণ্ডকাব্য। রোমান্টিক খণ্ডকাব্য। এই কাব্যে একই সঙ্গে প্রেম ও প্রকৃতির অপার সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। মেঘদূত ছাড়া নববর্ষার এরকম বর্ণনা শুধু বাংলা সাহিত্য কেন, অন্য কোনো সাহিত্য আছে বলে মনে হয় না। এই মেঘদূত খণ্ডকাব্যটি 2টি খণ্ডে বিভক্ত। তার একটি খণ্ডের নাম, বা 2টি ভাগে বিভক্ত বা খণ্ডে বিভক্ত। তার একটি খণ্ডের নাম পূর্ব মেঘ, পরবর্তী খণ্ডের নাম উত্তর মেঘ। পূর্ব মেঘ অংশে দেখানো হয়েছে যে এই যে কাব্যের নায়ক, এই কাব্যের নায়ক হলেন যক্ষ। তার যক্ষ কি হয়েছে, প্রভুর অভিশাপে 1 বছরের জন্য রামগিরি থেকে নির্বাসিত হয়। আষাঢ়ের প্রথম দিবসে যখন আকাশ জুড়ে ঘন মেঘের কালো ছায়া এসে পড়ে, তখন যক্ষের মনের মধ্যে যে দেখা দিল এক প্রিয় মিলনের ব্যাকুলতা। এই ব্যাকুলতা যক্ষ কখনোই যক্ষ প্রিয়ার সঙ্গে মিলিত হওয়ার জন্য ব্যাকুল হয়েছেন ঠিকই, কিন্তু কোনো রকমভাবেই সশরীরে সেখানে তার যাবার উপায় নেই। তখন তিনি দিকবিদিক শূন্য হয়ে অনেকটা চেতন অচেতন প্রভেদ ভুলে গিয়ে মেঘকে দূত করে তার প্রিয়ার কাছে পাঠালেন। এই যে মেঘকে দূত করে পাঠানো হলো, তিনি মেঘ যে একটা অচেতন বস্তু তিনি ভুলে গেলেন। তাহলে এর মধ্যেও একটা কাব্য মাধুর্য লাভ করে উঠল। অতএব আমরা একটা অলঙ্কার শাস্ত্রেও দেখতে পাই, এই অচেতন বস্তুর মধ্যে যখন আমরা চেতনার আরোপ করি, সেই তাকে বলা হয় সমাশক্তি। এই সমাশক্তি যেন এই নামের মধ্যেই, এই পূর্ব মেঘকে দূত করে পাঠানোর মধ্যে দিয়েই তাকে মেঘকে একটা জীবন্ত সত্তায় আমরা পরিণত করে দিলাম। এই যে শুধু
পাঠালেন না। এই পাঠানোর পথে এই রামগিরি থেকে অলকাপুরীতে যাবার যে দীর্ঘ পথের বর্ণনা এই কাব্যের একটা গুরুত্বপূর্ণ দিক, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এবং যা ভাব সৌন্দর্য প্রকৃতির বর্ণনা এই উৎকৃষ্টতা লাভ করেছে প্রধানত এই পূর্ব মেঘ অংশের জন্যই। দ্বিতীয় খণ্ড উত্তর মেঘ। এই অংশে আছে মূলত অলকাপুরীর যে বিচিত্র রূপ তার বর্ণনা এবং যক্ষপ্রিয়ার যে কমনীয় সৌন্দর্যের বর্ণনা। অতএব এইখানে প্রথম পর্বটা অর্থাৎ পূর্ব মেঘটা যতটা দীর্ঘ বর্ণনায় সুন্দর, দ্বিতীয় অংশটা তুলনামূলক একটু ছোট। দ্বিতীয় এই 2 খণ্ড বিশিষ্ট মেঘদূত খণ্ডকাব্যটি 128টি শ্লোকে সম্পূর্ণ হয়েছে এবং এই কাব্যটি মন্দাক্রান্তা ছন্দে রচিত। তো মন্দাক্রান্তা ছন্দে রচিত এবং এটাকে এমন আছে ধীর লয়, বিলম্বিত লয়ের বা গতিতে লেখার কারণে এর মধ্যে একটা সঙ্গীত মাধুর্য, রসমাধুর্য ফুটে উঠেছে। এখন এই মেঘদূত কাব্য কথা আমরা বললাম, তো এখন আমরা দেখব যে রবীন্দ্রনাথ তার মেঘদূত প্রবন্ধে এই যক্ষ এবং যক্ষপ্রিয়াকে কিভাবে আধুনিক যুগের উপযোগী করে আমাদের কাছে পরিবেশন করলেন এবং তা নবমেঘদূত হয়ে উঠল। আমরা আলোচনা করলাম যে মেঘদূত কাব্যের 2টি খণ্ড, একটি পূর্ব মেঘ এবং একটি উত্তর মেঘ। অনুরূপভাবে রবীন্দ্রনাথের হাতে যে মেঘদূত প্রবন্ধ তারও মূলত 2টি অংশ, যে একটি প্রথম অংশ যেখানে কবি বর্ণনা করলেন যে পূর্বের বা প্রাচীনকালের প্রকৃতির এবং মানুষের নদীগিরি পাহাড়ের যে কি সুন্দর নাম ছিল, অপরূপ সৌন্দর্য সরলতা, তার থেকে আধুনিক কালের কবি যেন নির্বাসিত হয়েছেন সেই সুন্দর নাম বিদিশা, অবন্তী, বেত্রবতী, এই নাম তিনি আজকের দিনে আর খুঁজে পাচ্ছেন না। তাহলে কবি প্রথম অংশে বর্ণনা করলেন কবি সেই প্রাচীন যুগের প্রকৃতি থেকে, মানুষের সারল্য থেকে, মাধুর্য থেকে বিচ্যুত হয়ে আধুনিক যুগের ইতর কলকাকুলি যুগে জানি পৌঁছেছেন। অতএব পুরানো জিনিস তিনি আর ফিরে পাচ্ছেন না। দ্বিতীয় অংশে কবি প্রাবন্ধিক বলতে চেষ্টা বললেন যে এই বিরহটা শুধু কবির নয়, এই বিরহটা শুধু যক্ষের নয়, এই বিরহটা আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই এই অতল স্পর্শ বিরহ রয়েছে। এবং তিনি ইংরেজ কবির কথা, ম্যাথু আর্নল্ডের কথা উল্লেখ করলে বললেন যে প্রত্যেকটা মানুষ যেন সেই অতলান্ত বিরহের স্পর্শে ভুগছেন এবং প্রত্যেকে যেন এক একটা বিচ্ছিন্ন দ্বীপে অবস্থান করছে, চারিদিকে শুধু ধুধু করছে অশ্র লবণাক্ত সমুদ্র। তাহলে এই যে ব্যক্তি যক্ষ, সেখান থেকে ব্যক্তি রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথের যেই ব্যথা বেদনা এবং পুরাতন কালের সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার যে বেদনা বা আকুলতা, তাকে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিলেন। তাহলে ব্যক্তি মানুষ থেকে বেশি মানুষ, অতএব জনসাধারণের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যেই যে বিরহ, কাতরতা রয়েছে, একাকিত্ব শূন্যতা রয়েছে, তা তিনি বর্ণনা করলেন। যে প্রথম অংশেই তিনি দেখালেন যে বিরহ মেঘদূত কাব্যের মর্মবাণী ঠিক, বিরহের অভিনব রসভাষ্য এই প্রবন্ধটিতে আসলে মেঘদূত প্রবন্ধকে নবমেঘদূতে পরিণত করেছে। একটি গভীর বেদনাবোধের মধ্য দিয়ে প্রবন্ধটির সূচনা। কালিদাসের কালের সৌন্দর্য, পবিত্রতা, শুচিশুভ্রতা কবিকে মুগ্ধ করেছে, তেমনি আধুনিক কালের সংকীর্ণতা, দীনতা তাকে ব্যথিত করেছে। তাহলে পুরাতন কালের প্রতি তার যেমন একটা সশ্রদ্ধ মনোভাব, পাশাপাশি আধুনিক কালে সেই সব না পাওয়া সংকীর্ণতা, দীনতা কবি চিত্তকে ব্যথিত করে তোলে। এটাই তার প্রথম অংশে বারবার করে বলতে চাইলেন। মূল কালগত ব্যবধান কবি মনকে আসলে বিষণ্ণ করেছে, সে প্রাচীনকাল আর আধুনিক কাল। শুধু কালের ব্যবধান নয়, মানুষে বিরহ, প্রতিটি মানুষ যেন এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো, চারদিকে বাস্তব জীবনের লবণাক্ত সমুদ্র। দুটি মানুষ যেন কিছুতেই এক হতে পারছে না, এবং তার চেয়েও বড় কথা, প্রত্যেকটা মানুষ নিজেকে বিচ্ছিন্ন এবং একাকী ফিরছে। তিনি অন্য কাব্যে বলেছিলেন, সবার মাঝে আমি ফিরি একলা, কেমন করে কাটে সারাটা বেলা। অতএব অনেক সময় মানুষ এমন একাকিত্ব তাকে গ্রাস করে যে অনেক জনকোলাহলের মধ্যে থেকেও, অনেক অনুষ্ঠানের মধ্যে থেকেও সে মনে হয় একা এবং বিচ্ছিন্ন। অতএব এই ভাবটা
রয়েছে। আর একদিকে চিরন্তন বিরহ চেতনা যেমন এই প্রবন্ধের মধ্যে রয়েছে, অন্যদিকে রয়েছে বিশুদ্ধ আনন্দময় সৌন্দর্য চেতনা। এই দুই হলো প্রবন্ধটির ভিত্তিভূমি। তাহলে একদিকে আনন্দ সৌন্দর্য চেতনা আর একদিকে বিরহ বেদনা, অতএব এর মিশ্রণে এই মেঘদূত প্রবন্ধটি নতুনভাবে আমাদের কাছে বা পাঠকের কাছে প্রকাশিত হয়েছে, ফুটে উঠেছে। প্রাচীন ভারতের যে সৌন্দর্য শক্তি থেকে আমরা চিরকালের মতো নির্বাসিত হয়েছি, একথা প্রাবন্ধিক রবীন্দ্রনাথ বারবার করে বলার চেষ্টা করলেন। আমরা শুধুমাত্র অনুভবের মাধ্যমে সেখানে পৌঁছাতে পারি, সশরীরে সেখানে পৌঁছানোর আমাদের কোনো উপায় নেই, তা আমাদের সম্ভব নয়। প্রাচীন ভারতের নদীগিরির নামগুলি কি সুন্দর! অবন্তী, বিদিশা, উজ্জয়িনী, দেবগিরি, রেবা, শিপ্রা, বেত্রবতী ইত্যাদি। কালক্রমে আমরা সেই সৌন্দর্য স্বর্গ থেকে নির্বাসিত হয়েছি। প্রাবন্ধিক বললেন, সময় যেন তখনকার পর হইতে ক্রমে ক্রমে ইতর হইয়া আসিয়াছে। অতএব আমাদের মানুষের স্বভাবের সঙ্গে সঙ্গে প্রকৃতিও যেমন সেই সৌন্দর্য, সেই ধ্যানগম্ভীর ভাব আমাদের মধ্য থেকে নিয়ে গেছে, সরিয়ে নিয়ে গেছে। এই যে তাহলে আমরা সময় থেকে, তখনকার সময় থেকে ক্রমে ক্রমে বিচ্ছিন্ন হচ্ছি, এই অবধি ছিল তার প্রবন্ধের প্রথম অংশের বক্তব্য। দ্বিতীয় অংশে এসে তিনি বলছেন, আসলে এই বিচ্ছিন্নতা শুধু সময়ের ব্যবধান নয়, এই মানুষে মানুষে ব্যবধান তৈরি করেছে, সমাজে সমাজে ব্যবধান তৈরি করেছে। মানব হৃদয় পরস্পরের ব্যবধানের প্রসঙ্গটি আলোচনা তিনি করেছেন ঠিকই, এবং ওই একটু আগে বললাম যে মানুষের সঙ্গে যে মানুষের ব্যবধান এবং একাকিত্ববোধ, ম্যাথু আর্নল্ডকে তিনি অনুসরণ করে বললেন, তার উক্তিতে বললেন যে মানুষেরা এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো, পরস্পরের মধ্যে অপরিমেয় অশ্রু লবণাক্ত সমুদ্র। শুধু কালের বিচ্ছেদ নয়, শুধু কালের বিচ্ছেদ নয়, প্রতিটি মানুষের অন্তরে আছে অতল স্পর্শ বিরহ। আমরা হয়তো একদিন এক মহাদেশের অধিবাসী ছিলাম, কিন্তু বিধাতার অভিশাপে আজ পরস্পরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছি। অতএব আমরা মেঘদূত কাব্যেও দেখেছিলাম এই কথাই, যে যক্ষ তার প্রভুর অভিশাপে তার যক্ষ প্রিয়ার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন রামগিরি থেকে অলকাপুরীতে। অতএব এই যে এখানেও যেন কোনো অজানা কারণে, অজানা অভিশাপেই হোক, আমরা বিচ্ছিন্ন একটা মানুষ থেকে আর একটা মানুষ। তাহলে দেখা যাচ্ছে কোনো অংশে যেন মূল কাব্যের সঙ্গে এই প্রবন্ধের মূল সুর এক বাঁধা, শুধু দৃষ্টিভঙ্গি আলাদা। অতএব যক্ষ প্রিয়াকে এখানে তুলে ধরলেন মানুষের সঙ্গে। অতএব যে মানুষের কোনো নাম নেই, সাধারণ মানুষ, প্রতিটি মানুষই এই বিরহ বেদনায় কাতর এবং মিলনের আকাঙ্ক্ষায় ব্যাকুল। অতএব এই ভাবকে প্রবন্ধের মধ্যে তুলে ধরলেন। আমরা হয়তো একদিন এক মহাদেশের মধ্যে ছিলাম, কিন্তু বিধাতার অভিশাপে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। কবির তার প্রবন্ধে প্রাচীন এবং নবীনের মধ্যে সেতুবন্ধনের আকাঙ্ক্ষায় প্রকাশ করলেন। তা সেকাল আর একাল, তাহলে সেকাল আর একালের মধ্যে মানুষের যে ব্যবধান তৈরি হয়েছে, সেই ব্যবধানকে নতুন করে আবার তুলে ধরার চেষ্টা করলেন। বললেন, কেবল অতীত বর্তমান নহে, প্রত্যেক মানুষের মধ্যে অতল স্পর্শ বিরহ। আসলে এই মেঘদূত কাব্যটা জানি এই বিরহের কাব্য, বিরহের সঙ্গীত হয়ে রইল। এই দিক থেকেই মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যের সঙ্গে আমাদের কবি রবীন্দ্রনাথের মহাকবির হাতের যে প্রবন্ধ মেঘদূত, সেটি স্বতন্ত্র মাত্রা লাভ করল। সমালোচনা হওয়া সত্ত্বেও এটি জানি মৌলিক সাহিত্যের মর্যাদা পাওয়ার যোগ্যতা অর্জন করল। এইভাবেই রবীন্দ্রনাথ প্রাচীন সাহিত্যের নবমূল্যায়ন করে মেঘদূতকে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিলেন। এইভাবেই রবীন্দ্রনাথ প্রবন্ধ সাহিত্যের নতুন দিক উন্মোচন করলেন। এ ক্রিয়েশন উইদিন এ ক্রিয়েশন। অতএব সৃষ্টির নবমূল্যায়ন তার হাতে বারবার করে এসেছে। আমরা এই অবধি আজকে আলোচনা শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।